নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে মূল্যবান। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, অলৌকিক। আসুন গল্পটি শোনা যাক। চার বন্ধু একসাথে আড্ডা মারছে। বাইরে বেশ রিমঝিম করে বৃষ্টি পড়ছে। ওরা চার বন্ধু প্রায়ই বেড়াতে যায়। এবার ওরা এসেছে কার্শিয়াং, কালিম্পং এইসব জায়গায়। বর্ষাকালে এইসব অঞ্চলে লোকে বেশি আসে না। অয়না, ঋত্বিকা, সায়নী আর সমন্বিতা এসেছে শুধুই আড্ডা মারতে। চার বন্ধু সবাই 50 পেরিয়ে গেছে। ওরা মাঝে মাঝেই সময় সুযোগ বুঝে বেরিয়ে পড়ে। কার্শিয়াং, কালিম্পং ওরা অনেকবার এসেছে। ঋত্বিকা তাও বলেছিল, এই বর্ষার সময় যাবি? পাহাড়ে এই সময় কোথাও বেরোনো যায় না। সবাই হৈ হৈ করে উঠেছে, এই আমরা তো যাব আড্ডা মারতে, আমরা কি প্রথম যাচ্ছি নাকি? যখন বৃষ্টি পড়বে না তখন ঘুরবো, বাকি সময় আড্ডা মারবো, খাবো দাবো আর ঘুমোবো। কতদিন পর আবার একসাথে হব, কি শান্তি বাবা, বলে ওঠে সমন্বিতা। তা ওরা প্রথমে এসেছে কার্শিয়াং। ওরা সবসময়ই খুব ভালো হোটেলে ওঠে, এবারও তাই উঠেছে। সন্ধ্যাবেলা সবাই আরাম করে খাটে বসে আছে। একটা ঘরে বিছানায় বসে আড্ডা মারছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সায়নী বলল, দাঁড়া একটু চা আর স্ন্যাক্সের অর্ডার করি। চা আর চিকেন পকোড়া অর্ডার করলো। ওরা চা খেতে খেতে কারেন্টও চলে গেল। পাহাড়ে কারেন্টের এই রকম হয়। সব হোটেলেই বিকল্প ব্যবস্থা থাকে, তাই লাইট চলে গেলে আবার এসেও যায়। অয়না কাঁচের জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, দেখ দেখ বাইরেটা কেমন ভুতুরে ভুতুরে। এই শুনেই বাকি তিনজন বলে বসলো, চল আমরা ভূতের গল্প করি। প্রত্যেকেই একটা করে ঘটনা বলবে, দেখি কারটা শুনে ভয় লাগে। অয়না বলল, ঋত্বিকা তুই শুরু কর, আমরা প্রত্যেকে একটা করে গল্প বলবো। ঋত্বিকা শুরু করলো, তোরা তো জানিস আমরা দুই বোন ছিলাম। আমি বড়, আমার ছোট বোন ছিল কৃতিকা। ওর যখন বছর 30 বয়স, ওর ব্রেইন টিউমার ধরা পড়ে। অপারেশন হয় ভেলোরে নিয়ে গিয়ে। প্রথমে ঠিক হয়ে যায়, কিন্তু বছরখানেক পরই আবার ওর মাথা ঘুরতে থাকে, চোখে দেখার অসুবিধা হতে শুরু করে। আবার ভেলোরে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন আবার গ্রোথ শুরু হয়েছে, আবার অপারেশন করতে হবে। কলকাতা থেকে আমার বাবা মা কতবার যে ওকে ভেলোরে নিয়ে গেছে। ওর শ্বশুরবাড়ির লোকজনও খুব করেছে, ওর বর তো সবসময় সঙ্গে থেকেছে। আমরা পিঠোপিঠি বোন। আমরা যে কত চেষ্টা করেছি না তোরা ভাবতেও পারবি না রে। কিন্তু বারবার অপারেশন করেও ওকে বাঁচাতে পারিনি। ভালোই হয়েছে রে, ওর চোখের ভিশন চলে গিয়েছিল, ও দেখতে পেত না। ভাগ্য ভালো যে ওর তখনও কোনো সন্তান হয়নি। ও খুব প্রাণবন্ত ছিল, ও বুঝতে পারছিল ও আর বাঁচবে না, কিন্তু ও খুব বাঁচতে চাইতো। আমি একবার ওর সাথে ভেলোরে গেছি। অপারেশন হওয়ার পর আমি দেখতে গেছি, ওর জ্ঞান ফিরে আসছে। আমি ওর হাতটা ধরলাম। ও আমাকে বলল, আমি বাঁচতে চাই রে দিদি, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আর বিশ্বাস কর, সেই রাতেই ও চলে গেল।
আমরা শূন্য হাতে ফিরে আসলাম। ও চলে যাওয়ার পর আমি কতদিন ওকে স্বপ্নে দেখেছি, বলছে, আমি বাঁচতে চাই রে দিদি। আমার কানে কানে ফিস ফিস করে কেউ বলছে, আমি এত তাড়াতাড়ি যাব না। আমি ভয় পেয়ে উঠে বসেছি। অনেক দিন আমি ঘুমোতে পারতাম না। তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে। এখনও আমার গায়ে কাঁটা দেয় রে ভাবলে। এরপর অয়না হঠাৎ বলতে শুরু করে, জানিস তো, আমি তখন খুব ছোট। আমাদের তো গ্রামে একটা বাড়ি আছে, সেটা প্রত্যন্ত গ্রাম। আমাদের ছোটোবেলায় ভ্যান ছাড়া কিছু চলতো না, আর নিজেদের সাইকেল নিয়ে বাবা কাকারা যাতায়াত করত। আমরা যখন যেতাম, স্টেশনে নেমে ভ্যান রিকশায় উঠেই বাড়ি পৌঁছতাম। বিশাল বাড়ি, বেশিরভাগটাই পরিত্যক্ত। শরিকরা অনেকেই কলকাতায় চলে গেছে। বাড়ির অনেকটাই অন্ধকার থাকতো। ইলেকট্রিক আলো তো ছিল না, হ্যারিকেন জ্বলত। আমি ছোট ছিলাম তো, এই ধর 9-10-এ পড়তাম। আমি খুব ভয় পেতাম। রাত্রির বেলা বাগানের মধ্যে খসখস শব্দ হতো। আমি ভয়ে মাকে জড়িয়ে ধরতাম। মা বলতো, সাপ ঘুরছে, শুকনো পাতার আওয়াজ হচ্ছে। একদিন রাত্রিরে জানালা দিয়ে দেখি দুটো চোখ জ্বলছে। আমি তো হাও মাও করে চিৎকার করছি। মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে? আমি বললাম, মা বাইরে ভূত, চোখ জ্বলছে। আমার চিৎকারে ভূত তো উধাও। মা আমাকে বলল, রাত্রির বেলা জন্তু জানোয়ারের চোখ জ্বলজ্বল করে, হয়তো শেয়াল দেখেছিস। ওই ভুতুরে বাড়ি দেখার পর আমার আর আসল ভূত দেখার কোনো ইচ্ছা নেই রে। ঋত্বিকা বলে, সায়নী, এবার তুই শুরু কর। সায়নী আরম্ভ করে। সে বলতে থাকে, দেখ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই রে। আমার ভাই আমাকে বলেছিল। আমার ভাইয়ের এক অতি প্রিয় বন্ধু ছিল। ওরা অভিন্ন হৃদয় বন্ধু। একজন যা করত অন্যজনও তাই করত। এই 3-4 বছর আগে তো করোনাকাল চলে গেল, জানিসই। আমার ভাইয়ের সেই বন্ধুর করোনা হলো। সেই সময় তো জানিস, মারা যাওয়ার পর বাড়ির লোক সৎকার করতে পারত না। তা সেই বন্ধুটির মৃত্যু হলো করোনাতে। হসপিটাল থেকে বডি নিয়ে যাওয়া হলো। দেখেছিস তো কেমন প্লাস্টিকে মুড়ে নিয়ে যেত। তা ভাই সেই বন্ধুকে, মানে অনির্বাণকে সারাক্ষণ দেখতে পেত। ও ঘুমোতে পারতো না, খেতে শুতে পারতো না। বলতো, অনির্বাণ আমাকে ডাকছে। ওর নাকি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। দীর্ঘদিন এরকম চলে। ওর অনেক কাউন্সেলিং হয়েছে, তবে ঠিক হয়েছে। এবার সমন্বিতা আস্তে আস্তে শুরু করে, আমি তোদেরকে একটা সত্যি ঘটনা বলবো। খুব বিশ্বস্ত লোকের চোখে দেখা ঘটনা। এটাকে গল্প বলবো না, সত্যি ঘটনা বলবো। তোরা তো জানিস, আমার শাশুড়ির সাংঘাতিক অধিকার বোধ ছিল। এক ছেলে, তার উপর ওনার অধিকার চলবে। উনি কোনো দিন নিজের অধিকার ছাড়তেন না। নিজে সব সময় সব ব্যাপারে মত চাপাতে চেষ্টা করতেন। আমার কোথাও যাওয়া আসা উনি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করতেন। 1 ইঞ্চি জায়গাও ছাড়তেন না। খুব কষ্ট করতে হয়েছে। উনি আমার ছেলেদের উপরেও অধিকার চালাতে চেষ্টা করতেন, কিন্তু ওরা খুব মা নেওটা ছিল বলে ওদের উপর খুব বেশি অধিকার ফলাতে পারতেন না। আমার শ্বশুরমশাইয়ের তো কোনো ব্যক্তিত্বই ছিল না। ওনার কর্মক্ষেত্র ছাড়া সংসারে উনি ছিলেন ঠুঁটো জগন্নাথ। অনেক সংসারেই এরকম হয়, মানে তখনকার দিনে হতো। এখন তো একসাথে থাকাও নেই, আর কেউ কারো ঘাড়ে নিঃশ্বাসও ফেলে না। আমার শাশুড়ি এমন ছিলেন যে প্রত্যেক দিন সকালে জল খাবার থেকে রাত্রিরে রুটির সাথে কি হবে তাও উনি ঠিক করতেন। কেউ যদি দুধ না খায় তাহলে কেন খাবে না, সব কিছুতে ওনার মতামত নিতে হবে।
পুজোর সময় কী জামা কাপড় কেনা হবে তাও ওনার মত নিতে হবে। আমরা তো বাইরে থাকতাম, উনি প্রত্যেকবার কলকাতায় আসতেন পুজোর বাজার করবেন বলে। উনি যা নিয়ে যাবেন আমাকে সেই শাড়িই পরতে হতো। উনি রং বেছে দেবেন, তোরা ঠিক বুঝতে পারবি না জীবনের প্রতিটা ক্ষেত্রে এত চাপ সামলানো কত কঠিন। উনি দীর্ঘায়ু ছিলেন। শেষ দিকে যখন ওনার চলৎ শক্তি চলে গিয়েছিল তখনও উনি চেষ্টা করতেন ওনার নিয়মে সংসার চালাতে, কিন্তু তখন আর শোনার লোক নেই। মানে জানিসই তো, মানুষ সক্ষম থাকলে তার আদেশ মানে। ওনার অধিকারবোধ এত প্রবল ছিল যে আমার যখন মা মারা যান তখন আমার হাজব্যান্ড আমাদের সঙ্গে শ্মশান ঘাটে গিয়েছিল। ফেরার পর উনি ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তুই কেন গিয়েছিলি? তাহলে তোরাই বুঝে দেখ ওনার অধিকারবোধ কোন পর্যায়ে ছিল। কালের নিয়মে 90 অতিক্রান্ত হয়ে উনিও চলে যান, কিন্তু আমার মনে হয় উনি সংসার থেকে চলে যেতে বাধ্য হন। সংসার থেকে উনি মুক্তি পাননি, কারণ আমরা মাঝে মাঝেই বেড়াতে যাই। একবার আমরা বড় ছেলের কাছে দীর্ঘদিনের জন্য গেছি, প্রায় মাস 3। কাজের লোকের কাছে চাবি ছিল, ও মাঝে মাঝে ঘর পরিষ্কার করতে আসতো। ও আমরা আসাতে বলল, জানো মাসিমা না বাড়ি পাহারা দেন। আমি দেখেছি। আমি দরজা খুলেই দেখতাম সোফার উপর মাসিমা বসে আছেন। উনি যেরকম কাপড় পরতেন সেই রকম শাড়ি পরে বসে আছেন। আমাকে দেখে উনি উঠে গেলেন ধীরে ধীরে। আমি ঘরে ঢুকে ঘরদোর পরিষ্কার করে বেরিয়ে আসলাম, দরজা বন্ধ করে বাইরে চলে আসলাম। আমি শুনে অবাক হয়ে গেলাম। এই রহস্যের মীমাংসা আমি করতে পারিনি রে। তাহলে উনি কি সংসার থেকে এখনও মুক্তি পাননি?